আসসালামু আলাইকুম। এসএসসি 2026 তোমরা যারা আগামী 11 তারিখ আইসিটি পরীক্ষা দিবা, তোমাদের আইসিটি বইয়ে মোট 6টা অধ্যায় আছে। তার মধ্যে সবচেয়ে যে জটিল অধ্যায়টা সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা, এবং প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন কমন আসে। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই চ্যাপ্টার থেকে প্রশ্নই টাচ করে না। কেন? কারণ তারা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে যায় না। সো আজকে আমি তোমাদেরকে এই প্রোগ্রামিং অধ্যায়টা খুব ভালোভাবে ক্লিয়ার করব, যেন তোমরা পরীক্ষায় অন্তত একটা হলেও প্রশ্ন সলভ করে আসতে পারো। সো আমি এই চ্যাপ্টারের 6টা টপিক নিয়ে আলোচনা করব, যে 6টা টপিক যদি তুমি আমার সাথে অ্যাটেন্টিভলি খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো, নান ক্যান স্টপ ইউ টু রাইট এ প্রোগ্রাম। সো লেটস স্টার্ট উইথ হেডার ফাইল। এখানে যে প্রথম টপিকটা আছে সেটা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল এমন একটা ফাইল যেটা প্রোগ্রাম লেখার সময় সবার উপরে লিখতে হয়। যেমন এখানে একটা হেডার ফাইল দেখা যাচ্ছে, হ্যাশ ইনক্লুড stdio.h। সব প্রোগ্রামাররা যারা প্রোগ্রাম লিখে, প্রবলেম সলভ করে, সবাই আগে এই ফাইলটা লিখে সবার উপরে। সবসময় হেডার ফাইল থাকে সবার উপরে। এবং এটার কি কাজ আমি যখন লাইব্রেরি ফাংশন পড়াবো তখন তোমরা এই ফাইলের কাজটা বুঝে যাবে। কেন? কারণ এই লাইব্রেরি ফাংশনের সাথে এটা সরাসরি কানেক্টেড। তাইলে হেডার ফাইল, এখানে আমি একটা হেডার ফাইল লিখলাম, হ্যাশ ইনক্লুড stdio.h। এখানে stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যেটার কাজ আমি একটু পর তোমাদেরকে বলবো। এরপর আছে মেইন ফাংশন। একটা প্রোগ্রামে সবচাইতে যদি ইম্পর্টেন্ট কোনো একটা বিষয় আসে, সেই বিষয়টা হচ্ছে মেইন ফাংশন। প্রোগ্রামে তুমি আর যাই লিখো বা না লিখো, অবশ্যই মেইন ফাংশন লিখতে হবে। কেন? কারণ মেইন ফাংশন ছাড়া কোনো প্রোগ্রামই হবে না। সো মেইন ফাংশনটা অবশ্যই হেডার ফাইলের পরে আমরা লিখব। এরপর আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শুরু করব। সো আমি তোমাদেরকে প্রোগ্রাম লেখা শেখাবো। তোমাদের যে অধ্যায়ে, প্রোগ্রামিং অধ্যায়ে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, আমি ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে প্রোগ্রাম লেখা শেখাবো। আগে আমাদের এই 6টা টপিক সম্পর্কে জানতে হবে। এইগুলো হচ্ছে বেসিক প্রোগ্রামিং এর। এগুলো না জানলে তুমি প্রোগ্রাম লিখতে পারবা না। সো দ্বিতীয় নাম্বার হচ্ছে মেইন ফাংশন। তৃতীয় নাম্বার কি? ভেরিয়েবল। ভেরিয়েবল তোমরা সবাই চিনো। তোমরা চলক চিনো কিনা আগে বলো। চলক আমরা সবাই চিনি। আমরা ছোটবেলায় অঙ্ক করার সময় ধরি x = 5, y = 6 এভাবে ধরতাম। এই যে x, y, z এগুলো হচ্ছে চলক। প্রোগ্রামিং ভাষায় চলকের ডেফিনেশনটা একটু ভিন্ন। ডেফিনেশনটা এরকম হইতে পারে যে আমরা যখন প্রোগ্রাম লিখি তখন কিছু ডেটা সংরক্ষণ করার প্রয়োজন হয়। আমরা যে নাম দিয়ে বা যে অক্ষর দিয়ে, যে ক্যারেক্টার দিয়ে ডেটাগুলো সংরক্ষণ করে রাখি কম্পিউটারে, ওই নামটাকে আমরা বলি ভেরিয়েবল। সো ভেরিয়েবলের ডেফিনিশন তোমরা অবশ্যই জেনে গেছো। তোমরা একটু খাতায় নোট করে নিবা এবং বইয়ের সাথে মিলিয়ে দেখবা ডেফিনিশনটা। এরপর আছে ডেটা টাইপ। আচ্ছা, ডেটা মানে হচ্ছে তথ্য। যেমন এখানে আমি মনে করো আমি অঙ্ক করতেছি, x = আমি 5 নিলাম। এখন এই যে 5টা আমি একটা ভেরিয়েবলে রাখলাম, ঠিক আছে? তাইলে এই যে ডেটাটা আমি কোন ধরনের ডেটা ইউজ করতেছি? এই যে 5টা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু যদি এরকম হইতো 6 হইতো তাইলে এটাও একটা পূর্ণ সংখ্যা। আবার যদি 6.5 হইতো, এটা কি পূর্ণ সংখ্যা? নো, দিস ইজ নট অ্যান ইন্টিজার ভ্যালু। এটা তখন হয়ে যাইতো ফ্লোট বা ভগ্নাংশ। তাইলে আমরা 2 ধরনের ডেটা টাইপ করছি এখন। একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট। আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে ডাবল। ডাবল ডেটা টাইপটা হচ্ছে আমরা যখন দশমিকের পর বেশি সংখ্যা নিতে চাই, যেমন আমরা দশমিকের পর যদি 5টা, 6টা, 7টা সংখ্যা নিতে চাই, তখন আমরা ডাবল ইউজ করবো। ডাবল মানে হচ্ছে লং ফ্লোট, লম্বা ভগ্নাংশ। এরপর হচ্ছে ডেটা টাইপের মধ্যে আমি এখানে লিখে রাখছি, দেখো ডেটা টাইপ। এই যে ডেটা টাইপ, ডেটা টাইপের মধ্যে একটা পড়ছি আমরা ইন্টিজার। ইন্টিজার যেমন 5। এরপর হচ্ছে ফ্লোট যেমন 5.5। যেমন এরপর হচ্ছে ডাবল, যদি আমরা দশমিকের পরে যদি অনেকগুলো সংখ্যা নিতে চাই তখন ডাবল ইউজ করব। এরপর হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে অক্ষর। আমরা ক্যারেক্টারের কোনো কাজ করব না, তাই আমি ক্যারেক্টারের ডিটেলসে যাচ্ছি না। সো ডেটা টাইপ, এখানে মোট 4 ধরনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করছি: ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার। আচ্ছা, এই যে হেডার ফাইল গেল, মেইন ফাংশন গেল, ভেরিয়েবল গেল, ডেটা টাইপ গেল। এরপর হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তোমরা আমি যদি বলি কম্পিউটারকে এখানে ইন্টিজার ভ্যালু আসছে, ইন্টিজার ভ্যালু রাখতেছি, এখানে ফ্লোট ভ্যালু রাখতেছি, কম্পিউটার একটা বোকা যন্ত্র, সে বুঝতে পারে না। তাকে বুঝাই দিতে হবে কিভাবে
আমাদের যেই ডেটা টাইপটা আমরা ইউজ করতেছি তার ফরম্যাটটা স্পেসিফাই করে দিতে হবে, কম্পিউটারকে আলাদাভাবে বুঝাই দিতে হবে যে আমি ইন্টিজার ইউজ করতেছি, আমি ফ্লোট ইউজ করতেছি, আমি ডাবল ইউজ করতেছি। সো কম্পিউটার তখনই একমাত্র বুঝতে পারবে, কিন্তু কম্পিউটারকে যদি আমি ফরম্যাটটা স্পেসিফাই করে না দিই কম্পিউটার বুঝতে পারবে না। এই জন্য এই যে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা হয়। সো কিছু সাইনের মাধ্যমে কম্পিউটারকে বোঝাইতে হয়। যেমন যদি আমরা ইন্টিজার ভ্যালু ইউজ করি, এই যে ইন্টিজার ভ্যালু যদি ইউজ করি তখন আমরা %d ইউজ করব ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। যদি আমরা ফ্লোট ভ্যালু ইউজ করি তখন আমরা %f ইউজ করব। যদি আমরা ডাবল ইউজ করি তখন আমরা %lf ইউজ করব। এবং ক্যারেক্টারের জন্য %c। এগুলা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা খাতায় একটু লিখে নাও। যদি এমসিকিউতে আসে বলবে ইন্টিজারের জন্য আমরা কোন ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করি, %d, এবং ফ্লোরের জন্য %f, ডাবলের জন্য %lf। এরপর ফরম্যাট স্পেসিফায়ার শেখার পর আমরা লাইব্রেরি ফাংশন সম্পর্কে জানবো। লাইব্রেরি ফাংশন কি? লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন, এটা খ নাম্বারের জন্য লিখে নাও অনুধাবন প্রশ্ন, যে লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন বলতে কি বোঝায়। আমরা দুইটা লাইব্রেরি ফাংশন এখানে লিখছি, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রিন্টএফ আর একটা হচ্ছে স্ক্যানএফ। আচ্ছা, মনে করো আমরা ক্যালকুলেটরে একটা অঙ্ক করব, যোগ অঙ্ক। আমরা 5-এর সাথে 7 যোগ করব। 5-এর সাথে 7 যোগ করার পর আমরা ইকুয়াল চিহ্ন যখন ক্লিক করব তখন আমাদেরকে একটা রেজাল্ট দেখাবে। এই যে দেখানোর কাজটা কে করে? দেখানোর কাজটা করে প্রিন্টএফ ফাংশন। স্ক্রিনে কোনো কিছু যদি ছাপাতে হয় বা দেখাতে হয় তখন আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করি। তারপর স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশন কেন ইউজ করি? যখন আমাদের কোনো ইনপুট নিতে হয়, যেমন আমরা যে 5 নিলাম, আমরা যে 6 নিলাম, আমরা যে 10 নিচ্ছি, আমরা যে 11 নিচ্ছি, কিবোর্ডের কি চেপে ওই যে ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যানএফ ফাংশনটা ইউজ করতে হয়। তাহলে একটু লিখে নাও যে কোনো কিছু যদি ছাপানোর প্রয়োজন হয় তখন আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করব, আর কোনো কিছু ইনপুট নেওয়ার যদি প্রয়োজন হয় তখন আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করব। এখন আসি লাইব্রেরি ফাংশনকে কেন বিল্ট ইন ফাংশন বলা হয়। এই প্রশ্নটার উত্তর তোমরা এখনই জেনে যাবা। আমি বলছিলাম যে লাইব্রেরি ফাংশন পড়ানোর পর আমি হেডার ফাইল নিয়ে আলোচনা করব, কারণ লাইব্রেরি ফাংশনের সাথে সরাসরি কানেক্টেড হেডার ফাইল। এখন হেডার ফাইলটা কেন দরকার হয়? এই যে লাইব্রেরি ফাংশন লিখছি না, প্রিন্টএফ, স্ক্যানএফ, প্রোগ্রামাররা যারা প্রোগ্রামিং ভাষা তৈরি করেছে তারা এই যে প্রিন্টএফ, স্ক্যানএফের বিহাইন্ড দ্য সিনে কিছু কোড লিখে রাখছে। এই যে লম্বা কোড আছে, তুমি যদি সার্চ করো গুগল বা চ্যাট জিপিটিতে, যদি তুমি সার্চ করো প্রিন্টএফের বিহাইন্ড দ্য সিনে কি কি কোড আছে আমাকে দেখাও, তোমাকে ওই কোডগুলা দেখায় ফেলবে। এখন আমি যখন প্রিন্টএফ ফাংশনটা ইউজ করি তখন কি ওই যে কোডগুলা নিয়ে আমার কি আলোচনা করতে হয় বা লিখতে হয় না। আমি যখন কোনো কিছু ছাপানোর প্রয়োজন পড়ে সরাসরি আমি কল করি প্রিন্টএফ ফাংশনকে। যদি কোনো কিছু ইনপুট নেওয়ার প্রয়োজন পড়ে আমি সরাসরি কল করি স্ক্যানএফ ফাংশনকে। কিন্তু বিহাইন্ড দ্য সিনে যে কোডগুলো আছে ওই কোডগুলা কিন্তু আমি লিখি না, প্রিন্টএফের ভিতর আমি কোডগুলা লিখি না। তো এখন ওই কোডগুলা কোথায় সংরক্ষিত আছে? ওই কোডগুলা সংরক্ষিত আছে হেডার ফাইলে। এই দুইটা ফাংশনের যে বিহাইন্ড দ্য সিনে যে কোডগুলো আছে, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, এই ফাংশনের যে এক্সপ্লেনেশন আছে ওই এক্সপ্লেনেশনগুলা কোথায় জমা আছে, সংরক্ষিত আছে? এই যে এই ইনক্লুড stdio নামক .h নামক হেডার ফাইলে। এখন তোমরা বলো হেডার ফাইল বুঝছো কিনা? হেডার ফাইল কেন ইউজ করা হয়? সংরক্ষণ করে রাখার জন্য। লাইব্রেরি ফাংশনের এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, যেন আমাদেরকে এই যে এদের ব্যাখ্যা এক্সট্রা করে প্রোগ্রাম লেখার সময় লিখতে না হয়। সো এখন লাইব্রেরি ফাংশনকে কেন বিল্ট ইন ফাংশন বলা হয়? কেন বিল্ট ইন ফাংশন? কারণ অলরেডি এদের ব্যাখ্যা হেডার ফাইলে বিল্ট ইন আছে, সংরক্ষিত আছে, ওই জন্য এই দুইটা ফাংশনকে বিল্ট ইন ফাংশন বলা হয়। এটা খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই ফাংশনগুলো ছাড়া আরো অনেক ধরনের ফাংশন আছে, লাইব্রেরি ফাংশন আছে। যেমন POW, পাওয়ার নামক একটা ফাংশন আছে যেটা আমরা নেক্সটে আলোচনা করব। SQRT, এই SQRT নামক একটা ফাংশন আছে, স্কয়ার রুট, এগুলাও হচ্ছে লাইব্রেরি ফাংশন। এখন এই যে এই দুইটা লাইব্রেরি ফাংশনের ব্যাখ্যা কোথায় আছে? এটাতে আছে? নো, এই দুইটা লাইব্রেরি ফাংশনের ব্যাখ্যা অন্য আরেকটা হেডার ফাইলে আছে। এরকম অনেক হেডার ফাইলে আছে, এমন অনেক লাইব্রেরি ফাংশন আছে, এবং আলাদাভাবে কিছু স্পেসিফিক কিছু লাইব্রেরি ফাংশনের জন্য স্পেসিফিক কিছু হেডার ফাইল ইউজ হয়। যেমন এই দুইটার জন্য আমরা হেডার ফাইল হিসেবে ইউজ করব কি, হ্যাশ
ইনক্লুড ম্যাথ ডট এইচ, এই হেডার ফাইল ইউজ করব। আচ্ছা, আমরা মোটামুটি এই যে 6টা টপিক নিয়ে আলোচনা করছি। এখন এই 6টা টপিক তোমরা এখানে যা যা লিখছি তোমরা খাতায় একটু ম্যাপ করে নাও, এবং আমি এখন প্রবলেম সলভ করাবো। প্রবলেম সলভ করানোর পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না প্রোগ্রাম লেখার জন্য। আচ্ছা, আমি তাইলে এগুলো একটু মুছে দিই। প্রতিটা প্রোগ্রাম লেখার সময় এই যে হেডার ফাইলগুলা লিখে রাখবো। হেডার ফাইল লিখতে হবে এবং মেইন ফাংশন লিখতে হবে। তাহলে আমরা এখন একটা প্রোগ্রাম লিখব যেটা হচ্ছে যোগ করার প্রোগ্রাম। দুইটি সংখ্যা যোগ করার প্রোগ্রাম, দুইটি সংখ্যা যোগ করার প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামটা আমরা কিভাবে সলভ করব দেখো। প্রথমেই আমরা হেডার ফাইল লিখে নিব #include stdio.h, এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু করব কার্লি ব্র্যাকেটের ভিতর। তারপর আমরা ভেরিয়েবল নিব, সরি প্রথমে আমরা দুইটি সংখ্যা নিব। আমি একটা সংখ্যা নিলাম 5 আর একটা সংখ্যা নিলাম 6। ওকে, লেটস সি হাউ আই রাইট দ্য কোড। দুইটি সংখ্যা নেওয়ার পর আমি এই দুইটা সংখ্যাকে ভেরিয়েবলে রাখবো। অবশ্যই ভেরিয়েবল ইউজ করতে হবে, কারণ কোনো কিছু সংরক্ষণ করে রাখতে হবে। এই যে ডেটাগুলো আমরা লিখছি এগুলা সংরক্ষণ করে রাখতে হবে কোথাও না কোথাও। 5 আমি সংরক্ষণ করবো x এ, 6 আমি সংরক্ষণ করব y তে। আচ্ছা, ভেরিয়েবল দিলাম। এরপর হচ্ছে ডেটা টাইপ দিতে হবে। 5 বলো, 5 কোন ধরনের ডেটা টাইপ? একটা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার জন্য আমরা ইন্টিজার ডেটা টাইপ ইউজ করব। 6 কি? তাও একটা পূর্ণ সংখ্যা, তাহলে 6 এর জন্য আমরা ইন্টিজার ইউজ করব। এখন এভাবে রেখে দিলে চলবে না, প্রত্যেকটা লাইন শেষে আমরা সেমিকোলন দিব, এবং কোন কোন জায়গায় সেমিকোলন দিতে হবে না সেটাও বলে দিব। এই যে ফাংশনের ক্ষেত্রে সেমিকোলন দিতে হবে না, কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে সেমিকোলন দিতে হবে না, হেডার ফাইলে সেমিকোলন দিতে হবে না, এবং কোথায় কোথায় সেমিকোলন দিতে হবে না সেটা আমরা বলে দিব। কিন্তু যেখানে যেখানে সেমিকোলন আমি দিচ্ছি তোমরাও সেখানে সেমিকোলন দাও। এরপর আমি দুইটা সংখ্যা নিলাম। এখন আমি তো 5 এবং 6 এটা আমার ইচ্ছা মতো নিচ্ছি। যদি আমাকে সংখ্যা দুইটা এইভাবে দিয়ে না দেয়, বলে তুমি ইনপুট নিয়ে করো প্রোগ্রাম, এই যে কোনো দুইটি সংখ্যা যোগ করার প্রোগ্রাম লিখো, তাহলে আমি তখন কিভাবে লিখবো? আমি তখন এই যে মানগুলা দিয়ে দিব না, আমি জাস্ট লিখবো int x এবং int y, অথবা তুমি চাইলে এক লাইনে লিখতে পারো int x, y, এরপর লাস্টে সেমিকোলন দিতে পারো। আচ্ছা, আমি বলেছিলাম কোনো সংখ্যা বা কোনো কিছু যখন ইনপুট নেওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা কোন ফাংশন ইউজ করবো বলছিলাম ভাইয়া? scanf ফাংশন। scanf ফাংশন। সো এখানে আমি x এবং y নিছি কিন্তু কোনো ভ্যালু নিই নাই, ভ্যালুটা আমরা ইনপুট হিসেবে নিব। তাহলে কিভাবে ইনপুট নিব? scanf ইউজ করে, scanf, scanf। আচ্ছা, তাহলে আমি প্রথমে এই যে টপিকগুলো পড়ানোর সময় বলেছিলাম ফরম্যাট স্পেসিফায়ারের কথা। এখন দেখো ফরম্যাট স্পেসিফায়ারের ইউজ কিভাবে হয়। x একটা যেহেতু ইন্টিজার সংখ্যা, y একটা যেহেতু ইন্টিজার সংখ্যা, তাহলে ফরম্যাট স্পেসিফায়ারে খাতায় একটু দেখো, ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা ইন্টিজারের জন্য %d ইউজ করছিলাম। হ্যাঁ, %d। তাহলে এখানে কোটেশন দিয়ে শুরু করব, ডাবল কোটেশন দিয়ে শুরু করব। কয়টা সংখ্যা নিছি ততবার আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিব। এখানে যেহেতু দুইটা সংখ্যা নিছি তাহলে %d আমরা দুইবার দিব। ওকে, %d দুইবার দিলাম। এরপর আমরা কোটেশন শেষ করব, মাঝখানে কোনো কমা নাই, এখানে কোনো কমা দিবা না। এখানে যদি এরকম হতো x y z তিনটা সংখ্যা যোগ করার প্রোগ্রাম লিখতাম, তাহলে আমরা কোটেশনটা এখানে না দিয়ে 3 বার %d দিয়ে কোটেশন শেষ করতাম। আশা করি এটা বুঝছো। তাহলে যেহেতু আমাদের x y দুইটা সংখ্যা, তাহলে আমরা %d দুইবার নিব, এরপর কমা দিব। ফরম্যাট স্পেসিফায়ার আমি চিহ্ন দিয়ে বুঝাইছি, এবং চিহ্ন দিয়ে বোঝানোর পর এখন আমাকে অ্যাড্রেসটা মেনশন করে দিতে হবে, অ্যাড্রেস অফ x, অ্যাড্রেস অফ y। অর্থাৎ এই সংখ্যা দুইটা আমি এই অ্যাড্রেসে রাখছি, x এর মানটা এই অ্যাড্রেসে রাখছি, y এর মানটা এই অ্যাড্রেসে রাখছি। কম্পিউটারকে এটা আমি স্পেসিফাই করে দিছি। এরপর সেমিকোলন দিতে হবে। এখন আমাদের ইনপুট নেওয়া শেষ। ইনপুট নেওয়া শেষের পর আমরা এখন সাম যেহেতু যোগ করতেছি, তাহলে আমি যোগফলটা কোনো না কোনো ভেরিয়েবলে রাখতে হবে। তাহলে আমি সাম নামক ভেরিয়েবলে রাখছি, কার মান? এই যে x প্লাস y, এই দুইটার যোগফল আমি সাম নামক ভেরিয়েবলে রাখছি। এখন সাম যেহেতু একটা সংখ্যা, তাহলে তার একটা ডেটা টাইপ আছে।
এখন বলো দুইটা যদি পূর্ণ সংখ্যা যোগ করি তাহলে অবশ্যই সেটা আমরা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে সামকে আমরা ইন্টিজার হিসেবে তার ডাটা টাইপ লিখে দিব। আচ্ছা, এখন যোগ করা শেষ। আমি যখন লাস্টের দিকে লাইব্রেরি ফাংশন পড়াইছিলাম, প্রিন্টএফ এবং স্ক্যানএফের কাজ করিয়েছিলাম। প্রিন্টএফের কাজ হচ্ছে কোনো কিছু দেখানো। ওই যে ক্যালকুলেটরে যখন দুইটা সংখ্যা ইনপুট নিলাম 6 এবং 7, ইকুয়াল চিহ্ন দিলে আমাকে সংখ্যাটা দেখায়। তো এখন দেখানোর কাজটা কে করে? প্রিন্টএফ ফাংশন। তাহলে এখন আমাকে যোগ করার পর দেখাইতে হবে, দেখানোর জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করব। তাহলে প্রিন্টএফ ফাংশন ইউজ করলে আমরা এখানে কি দিব? প্রিন্টএফ ফাংশনটা দিব, এরপর কোটেশন দিয়ে ইন্টিজারের জন্য কি লিখব? %d। তারপর যেহেতু এখানে একটাই সংখ্যা তাহলে আমরা একবার %d দিব। এরপর কমা দিয়ে কার মান প্রিন্ট করতেছি? আমি কি x এর মান প্রিন্ট করতেছি, নাকি y এর মান প্রিন্ট করতেছি, নাকি সাম এর মান প্রিন্ট করতেছি? আমি সাম এর মান প্রিন্ট করতেছি, সো এখানে আমি সাম এর ভেরিয়েবলটা লিখে দিব। এটাই হচ্ছে আমার যোগ করার প্রোগ্রাম। তাইলে এই যে এই 6টা টপিক ইউজ করে, বেসিক ইউজ করে আমি তোমাদের প্রোগ্রাম লেখা শিখাইছি। এখন তুমি যোগ করার প্রোগ্রাম লিখতে পারবা। তাইলে আমি যদি এখন এখানে যদি বলি বিয়োগ, দুটি সংখ্যা বিয়োগ করার প্রোগ্রাম লিখো, হ্যাঁ বিয়োগ করার প্রোগ্রাম লিখো, তাহলে তুমি কি লিখবা? প্রথমে এই যে হেডার ফাইল লিখবা, মেইন ফাংশন লিখবা, দুটি সংখ্যা ইনপুট নিবা, এতটুকু পর্যন্ত সবকিছু ঠিক। আর বিয়োগ, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে, তাহলে x - y, তাহলে ইন্টিজার সাম না দিয়ে এখানে দিব সাবস্ট্রাকশন, কারণ বিয়োগের ইংলিশ হচ্ছে সাবস্ট্রাকশন। তাহলে সাব দিচ্ছি, এরপর কার মান প্রিন্ট করব? সাবের মান। হয়ে গেছে একটু। যদি বলে গুণ করার প্রোগ্রাম লিখো, দুইটি সংখ্যা গুণ করার প্রোগ্রাম লিখো, তাহলে দুইটি সংখ্যা নিবা, ইনপুট নিবা, এরপর গুণ করে দিবা। মনে রাখবা গুণ করার ক্ষেত্রে প্রোগ্রামিং আমরা স্টার চিহ্ন ইউজ করি, আর ভাগ করার ক্ষেত্রে আমরা স্ল্যাশ চিহ্ন ইউজ করি। তাহলে এখানে সাব না দিয়ে কি দিব? গুণ করার জন্য মাল্টি, MULTI, মাল্টিপ্লাই এর মাল্টি নিলাম, ঠিক আছে। এরপর এখানে সাব না দিয়ে কি দিব? যে ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেটা দিব। আশা করি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবা। এখন চলো আমরা কিছু ইম্পর্টেন্ট যেগুলা পরীক্ষায় আসে সেরকম কিছু প্রোগ্রাম করি। দুটি সংখ্যা যোগ বিয়োগ তোমরা পারবা। এখন আমরা করব বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল বের করার যদি প্রোগ্রাম আসে তাহলে কি করব? প্রথমে #include_stdio একটা হেডার ফাইল নিব, এরপর হচ্ছে মেইন ফাংশন নিব, তারপর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানতে হবে। সূত্রটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাইলে এখন আমরা এখানে কোনটাকে ইনপুট হিসেবে নিব বলো তো? আমরা পাইয়ের মান জানি, ঠিক আছে। এরিয়া বের করার জন্য আমরা পাইয়ের মান জানি 3.1416। আমরা কি আর এর মান জানি? নো, আমরা আর এর মান জানি না। তাহলে আর এর মানটা আমাদের ইনপুট হিসেবে নিতে হবে, যে ব্যাসার্ধটা আছে সেটা ইনপুট হিসেবে নিতে হবে। তাইলে আমরা এখানে কি দিব? ইন্টিজার আর। ইন্টিজার না দিয়ে এখানে আমি সাজেস্ট করব যেন তোমরা ফ্লোট ইউজ করো, কারণ এই যে বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি আসবে? ফ্লোট আসতে পারে, হ্যাঁ ফ্লোট ভগ্নাংশ আসতে পারে। এই জন্য আমি ফ্লোট নিলাম ইনপুট হিসেবে। আর এরিয়াকেও আমি এখানে লিখে দিলাম ওই যে সাম, আমরা ইন্ট সাম দিছিলাম না, ইন্ট সাম বের করার জন্য। তুমি যদি এখানে এক লাইনে ওই যে সামটা লিখে দিতা, তখন আর সামের মানটা, এই যে ডাটা টাইপটা এখানে দিতে হতো না। তাহলে আমরা এক লাইনে এখানে এরিয়া ইনপুট নিয়ে নিলাম, এরিয়াটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এরপর কাকে স্ক্যানআপ করতে হবে? আর কে স্ক্যানআপ করতে হবে। তাহলে আর এর জন্য আমরা স্ক্যানআপ করব পার্সেন্ট, কি দিব তখন? %f দিব, যেহেতু আমরা ফ্লোট নিছি। তাহলে ফ্লোটের জন্য কি দেয়? %f। তাহলে আমি একটা মাত্র ইনপুট নিচ্ছি আর। আমরা কি এরিয়া ইনপুট নিব? নো, এরিয়ার মান আমরা বের করব। সামের মান যেমন বের করছিলাম এরিয়ার মানও বের করব। তাহলে এরিয়া ইনপুট নিতে হবে না। কার মান ইনপুট নিতে হবে? আর এর মান। সো আর কে আমরা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানআপ করব। স্ক্যানআপ করার জন্য আমরা ফ্লোটের জন্য %f ইউজ করব, এরপর কোটেশন শেষ করব। তারপর এখানে কি দিব? এখানে দিব আমরা অ্যান্ড আর, অর্থাৎ আর কে আমরা এই জায়গায় রাখছি, আর এর ভ্যালুটা এই জায়গায় এই অ্যাড্রেসে রাখছি। তাহলে এখন কার মান বের করব? এরিয়ার মান। সো এখানে মাল্টির সূত্র দিব নাকি এরিয়ার সূত্র দিব? তাহলে আমরা এরিয়ার সূত্র দিই। AREA ইকুয়াল টু পাই ইন্টু আর, অর্থাৎ আর স্কয়ার। পাই ইন্টু আর মানে হচ্ছে আর এর উপর আর, মানে আর দুইটা গুণ, আর স্কয়ার মানে দুইটা আর গুণ।
এটা কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি তোমাদের এভাবে শিখাবো না, আমি একদম খুব একটা স্ট্যান্ডার্ড নিয়মে শিখাবো, যেটা তোমরা অনেক জায়গায় ইউজ করতে পারবা। সেটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু পাই ইন্টু পাওয়ার POW আর কমা আর। এটা মানে কি? এই যে পাওয়ার মানে কি, দেখো যদি কোনো সংখ্যার উপর 5-এর উপর 3 আছে, এটা যদি আমরা পাওয়ার দিয়ে লিখতে চাই তাহলে আমরা দিব পাওয়ার 5,3, মানে 5-এর উপর আছে 3। যদি এভাবে লিখতে চাই a এর উপর d আছে, তাহলে কিভাবে লিখবো? পাওয়ার a, d। যদি বলে a এর উপর 7 আছে, তাহলে পাওয়ার a, 7। তাহলে পাওয়ারের ইউজ আমি বলে দিছি এভাবে। তাহলে এখানে r এর উপর 2 আছে, তাহলে আমি কি দিব? পাওয়ার r, 2, পাওয়ার r, 2 দিব। এখানে যদি 3 থাকতো r, 3, এখানে যদি 4 থাকতো পাওয়ার r, 4। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম। তোমরা যখন কোনো পাওয়ারের কাজ করবা তখন সরাসরি পাওয়ার ফাংশনটা ইউজ করবা, কিন্তু একটু সমস্যা আছে। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি লাইব্রেরি ফাংশন পড়ানোর সময় বলেছিলাম পাওয়ার, স্কয়ার রুট এগুলোর জন্য আলাদা হেডার ফাইল দিতে হয়। কোনটা? হ্যাশ ইনক্লুড math.h। যখন তোমরা পাওয়ারের ইউজ করবা তখন এই যে এই হেডার ফাইলটা ইউজ করতে হবে। তারপর কার মান প্রিন্ট করতেছি আমরা? এরিয়ার মান। তাহলে প্রিন্ট %d দিব, নো %f দিব, কারণ এখানে ফ্লোট হিসেবে নিছিলাম, এরিয়ার মানটা একটা ভগ্নাংশ আসতে পারে সেজন্য। তাহলে এখানে এই যে কমা দিয়ে কারকে প্রিন্ট করতেছি? এরিয়াকে প্রিন্ট করতেছি। এত। সো আমরা বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে জেনে গেছি, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল কিভাবে লিখতে হয় প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা সেটা বুঝে গেছি। যদি বৃত্তের ক্ষেত্রফল না বলে তোমাদেরকে যদি বলে বর্গের ক্ষেত্রফল করো, বর্গের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বানান হয়েছে কিনা জানি না। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল টু, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া ইকুয়াল টু a স্কয়ার, এরিয়া ইকুয়াল টু a স্কয়ার, বাহু স্কয়ার। আচ্ছা এখন বলো, আমরা এখানে কার মান জানি না, কাকে ইনপুট নিব? যার মান জানি না তাকেই তো ইনপুট নিব। তাহলে a এর মান জানি না, সো আমরা এখানে ইনপুট নিব হচ্ছে a কে আর এরিয়াকে, সরি এরিয়া আমরা লিখবো ভেরিয়েবল হিসেবে, কিন্তু ইনপুট নিব a কে। সেজন্য আমরা স্ক্যানএফ করব a এর জন্য %f আর এন্ড অফ a, অর্থাৎ এই অ্যাড্রেসে আমি a এর মানটা রাখছি। তারপর এরিয়ার সূত্রটা লিখে দিব কি? a স্কয়ার। তাহলে কিছুক্ষণ আগে শিখেছি a স্কয়ার কিভাবে লিখবা? পাওয়ার a, 2। এখানে math.h দেওয়া আছে, তাহলে a স্কয়ার হয়ে গেছে। কার মান প্রিন্ট করবো? এরিয়ার মান প্রিন্ট করবো, শেষ। আচ্ছা বর্গের ক্ষেত্রফল আমরা পারছি। যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, এখন ভাইয়া ত্রিভুজের ক্ষেত্রফল দুই ভাবে বার করে যাই। ভূমি গুণ উচ্চতা দেওয়া থাকলে একটা সূত্র, 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে একটা সূত্র। গত বছর 2025 সালে 3 বাহুর দৈর্ঘ্য দিয়ে এই ক্ষেত্রফল বের করাটা আসছে। সো দুইটাই আমি দেখাবো। আগে ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে কিভাবে করতে হয় সেটা তোমাদের মেনশন করে দিবে। ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম লিখো। এখন বলো সূত্র কি? ত্রিভুজের ভূমি গুণ উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি গুণ উচ্চতা, বেস ইন্টু হাইট, ভূমি গুণ উচ্চতা, বেস মানে b, হাইট মানে h। আচ্ছা এখন এই প্রোগ্রামটা আমরা কিভাবে লিখবো? এই যে হ্যাশ ইনক্লুড stdio.h থাকবে, মেইন ফাংশন থাকবে। আচ্ছা যেহেতু এখানে b এবং h এর মান আমরা জানি না, তাহলে b এবং h কে আমরা ইনপুট নিব কিভাবে? এই যে ফ্লোট b, h, সেমিকোলন দিব। তারপরে স্ক্যানএফ করব। স্ক্যানএফ করার জন্য আমাদেরকে এখন %f কয়বার দিতে হবে? 2 বার। কেন? কারণ আমরা দুইটা ইনপুট নিচ্ছি, এতক্ষণ আমরা একটা ইনপুট নিয়েছিলাম। তাহলে %f কমা না, %f 2 বার, এরপর কোটেশন শেষ, তারপর কমা। b কোথায় রাখবো? এই যে এই অ্যাড্রেসে, কমা। h কোথায় রাখবো? এই অ্যাড্রেসে। দেখো এখানে আমি মাঝখানে কোনো কমা দিই নাই, এখানে এখানে কমা আছে, আবার এখানেও কমা আছে, এভাবে লিখবা। আচ্ছা এখন সূত্র লিখব। তাহলে সূত্র লিখি, এরিয়া ইকুয়াল টু কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এরিয়া ইকুয়াল টু হাফ, আমরা ভাগ করার জন্য স্ল্যাশ ইউজ করবো বলছিলাম, গুণ করার জন্য স্টার, মনে আছে তো? তাহলে হাফ /1/2 মানে হচ্ছে এই যে 2/1 গুণ, গুণ কিভাবে লিখবো? এই যে গুণ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ গুণ স্টার ভূমি বেস উচ্চতা h।
এরপর এরিয়ার মানটা প্রিন্ট করে দিব। একটু আমাদের ক্ষেত্রফল বের করার সূত্র। আচ্ছা, আর যদি এভাবে বলে ত্রিভুজের 3 বাহু ABC দেওয়া আছে, ক্ষেত্রফল বের করো। এটার জন্য আমাদেরকে আগে অর্ধ পরিসীমা বের করতে হয়। অর্ধ পরিসীমাকে আমরা S ধরে নিই। অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে A + B + C ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে অর্ধ পরিসীমার সূত্র। এরপর এরিয়া সূত্র হচ্ছে √S * S - A S - B S - C, অর্থাৎ S এর মান বের করে এই যে সূত্রে বসাই দেওয়া। ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র। এখন এটা আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য আমরা ইনপুট হিসেবে কাকে নিব? আমরা ইনপুট হিসেবে নিব A B C। ইনপুট হিসেবে নিব A, B, C। আর কার জন্য ফ্লুট নিব? S এর জন্য নিব আর এরিয়ার জন্য নিব। ঠিক আছে? আচ্ছা, এখন স্ক্যানএপ আমরা ইনপুট কাকে নিচ্ছি? A কে, B কে এবং C কে। তাহলে %f আমরা কয়বার লিখব? 3 বার। সো এখানে %f হবে 3 বার। %f, %f কোটেশন শেষ, কমা, and A, address of A, address of B, address of C। ইনপুট নিলাম। আচ্ছা, ইনপুট নিয়ে কি কাজ শেষ? নো, S এর মান বের করতে হবে। তাহলে S এর জন্য সূত্রটা লিখে দিই। S = A + B + C ডিভাইডেড বাই, দেখো এই যে স্ল্যাশ চিহ্ন, ডিভাইডেড বাই 2, এরপর সেমিকোলন। এরপরে এরিয়ার মানটা আমরা লিখে দিব। তারপর এরিয়ার মানটা প্রিন্ট করে দিব। এটা একটু নিচ থেকে লিখতে হবে কারণ এখানে এটা একটু বড়। ওকে, তাহলে এরিয়া = √, এভাবে লিখব? নো, প্রোগ্রামিংয়ে √, সরাসরি করা যায় না। আমি পাওয়ারের সাথে তোমাদের আরেকটা ফাংশন পড়াইছিলাম, সেটা হচ্ছে SQRT, স্কয়ার রুট, যেটা জন্য math.s লিখতে হয়। সরি, আগে আমরা ওই যে পাওয়ার করি নাই, ত্রিভুজের বাহু ভূমি গুণ উচ্চতা দেওয়া থাকলে তখন কিন্তু এই যে math.s হবে না, এটা আমি মুছতে বলে গেছিলাম। আচ্ছা, এরপর সূত্র, এখানে এভাবে রুট চিহ্ন ইউজ করা যাবে না, আমরা ফাংশন ইউজ করব। ফাংশনটা হচ্ছে স্কয়ার রুট, SQRT, root of S * S - A S - B S - C, তারপর হচ্ছে সেমিকোলন। এরপর সূত্র লেখা শেষ। এই যে স্কয়ার রুট মানেই হচ্ছে এটা, রুট সরাসরি আমরা না দিয়ে এই যে ফাংশন ইউজ করতেছি, আর এই ফাংশনের জন্য হেডার ফাইল math.h। তারপর আমরা প্রিন্ট করে দিব কার মান? %f, এরপর এরিয়া, শেষ। আশা করি প্রোগ্রামিংয়ের বেসিক ধারণাটা তোমাদের হয়ে গেছে। আমি আরও কিছু প্রবলেম নিয়ে আসবো এবং এই যে এখানে যা প্রবলেম আছে সবগুলো সলভ করব।